জামাতই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। এই কথা বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম। সম্ভবত বাংলাদেশের ৫৪ বছরের স্বাধীনতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় যোগ। আপনারা কি বলেন? সম্মানিত দর্শক, বিজয়ের মাসে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আমরা আমাদের চ্যানেলের প্রথম যে মাইলস্টোন সেটি অ্যাচিভ করে ফেলেছি ইতিমধ্যেই, আর এর সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। এই জন্য আপনাদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি বিজয়ের মাসে রাজাকারদের তর্জন গর্জন। আলোচনা শুরুর আগে চলুন একটু পিছনে ফেরা যাক, পিছনে ফিরে আমাদের ইতিহাসের দিকে তাকানো যাক। ১৯৭১ সনে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এটি একটি চরম ঐতিহাসিক বাস্তবতা। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেখানে কে বড় নেতা, কে ছোট নেতা, কার অবদান বেশি, কার অবদান কম, এই ব্যাপারে এবং বিশেষ করে স্বাধীনতার ঘোষক কে, কে ঘোষক নয়, এই ব্যাপারে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিতর্ক এখনও চলছে, কিন্তু আজকে আমি সেই বিতর্কে যাচ্ছি না। বরং আমার আজকের আলোচনার মূল বিষয় বা মূল ফোকাস হচ্ছে ১৯৭১ সনে জামাতে ইসলামের ভূমিকা এবং বর্তমান সময়ে তাদের অতিরিক্ত পর্যায়ের যে বাড়াবাড়ি তা নিয়ে। ১৯৭১ সনে জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছিল, এটা সারা বিশ্ববাসী জানে। রাজনৈতিক আদর্শগত কারণে কোনো একটি রাজনৈতিক দল যে কোনো বিষয়ে তার ভিন্ন অবস্থান থাকতে পারে বা নিতে পারে। যেমন জামাত ইসলাম পাকিস্তান রাষ্ট্রের বানানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু ১৯৭১ সনে তারা রাজনৈতিকভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠনের বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, বরং পুরো মাত্রায় পাকিস্তানি বাহিনীকে তারা সমর্থন দিয়ে স্বাধীনতাকামী লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষদেরকে হত্যা, নির্যাতন, নিপীড়ন, নারীদের ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার করা, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেয়া, তাদের ঘরবাড়ি চিনিয়ে দেয়া, দেশের সম্পদ বিনষ্ট করা থেকে শুরু করে হেন কোনো মানবতা বিরোধী অপরাধ তারা করেনি বা বাকি রাখেনি, যার কারণে তাদের প্রতি ন্যূনতম সহানুভূতি কিংবা ক্ষমা করার কোনো অবকাশ রয়েছে। অথচ যে নির্মম বাস্তবতা হচ্ছে, সেই জামায়াত এখন বাংলাদেশে বহাল তবিয়তে রাজনীতি করছে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখছে তারা। আমি আমার আগের একটি এপিসোডে এই বিষয়ে কিছুটা আলোচনা করেছি যে জামাতের যে আজকের অবস্থান এর জন্য কারা দায়ী। আমি আবারও একটু বলে রাখছি এখানে, আজকের এই বাস্তবতার জন্য এদেশের মোটামুটি প্রায় সব রাজনৈতিক দলই দায়ী, তবে বিশেষভাবে বিএনপি এবং আওয়ামী লীগ এই জন্য দায়ী। এই দুই দলই তাদের নিজস্ব যে ক্ষমতার লিপ্সা, তাদের ক্ষমতার লোভের কারণে হীন উদ্দেশ্যে জামাতকে তারা বারবার ব্যবহার করেছে এবং জামাতও সেই সুযোগ নিয়ে তারা তাদের নিজেদেরকে শক্তিশালী করেছে এবং হৃষ্টপুষ্ট করেছে। তাই আজকে জামাত বাংলাদেশে এভাবে রাজনীতি করতে পারছে। ১৯৭২ সনে দালাল আইন তৈরি হয়েছিল, সেখানে জামাতের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে ১৯৭৪ সনে আবার সেই দালাল আইন বাতিল করা হয়। এরপর জিয়াউর রহমান সাহেব জামাত সহ অন্যান্য এরকম যারা প্রতিক্রিয়াশীল দল রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, সেই দলের ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে তার দল গঠন করেছেন। এভাবেই বিএনপি এবং আওয়ামী লীগ জামাতকে নানাভাবে সহযোগিতা করে হৃষ্টপুষ্ট হতে সহায়তা করেছে। অথচ আজ অবধি জামাত বা জামাত ইসলামী বাংলাদেশ পরিষ্কারভাবে ১৯৭১ সনে তাদের নিকৃষ্ট ও মানবতা বিরোধী অপরাধের জন্য বা কর্মকাণ্ডের জন্য জাতির কাছে
স্পষ্টভাবে ক্ষমা চায়নি। তারা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে শর্তযুক্ত ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজেদের যে অপরাধ সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে। সাম্প্রতিককালে জামাতে ইসলামের বেশ কয়েকজন উচ্চ, মধ্যম এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বেশ কিছু জায়গায় অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন এবং রেখে চলেছেন। যেমন প্রথমেই ধরা যাক জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তার কথা তিনি বলেছেন জামাত নাকি প্রকৃত অর্থে স্বাধীনতার সপক্ষের শক্তি। এর চেয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আর হতে পারে বলে আমি মনে করি না। চট্টগ্রাম সিটির সাবেক আমির শাহজাহান চৌধুরী বলেছেন পুলিশ তাদের কথায় উঠবে, বসবে, আসামি ধরবে, ছাড়বে, মামলা করবে ইত্যাদি। ব্যারিস্টার শাহরিয়ার নামক এক জামাতি আইনজীবী প্রতিদিন টেলিভিশনের বিভিন্ন টকশোতে এসে স্বাধীনতা বিরোধী নানা কথাবার্তা বলে বেড়াচ্ছেন, সেটাও আমাদেরকে শুনতে হচ্ছে। সম্প্রতি আমরা জেনেছি যে ঢাকা দক্ষিণ সিটির সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মাসুদ তিনি গোপনে অনলাইন মিটিংয়ের মাধ্যমে কিভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে ম্যানিপুলেট করা যাবে বা ভোটে কারচুপি করা যাবে সেই বুদ্ধি পরামর্শ দিয়ে চলছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে। কোনো এক তৃণমূল জামায়াত কর্মী এমন হুমকি দিচ্ছেন যে একজনকে হত্যা করা হলে তারা 10 জনকে হত্যা করবে। এরকম অসংখ্য কাজ তারা কাজ না বলে অপকাজ বা অপকর্ম বলাই শ্রেয়, তারা প্রকাশ্যে এবং গোপনে করে যাচ্ছেন। 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি সুবিধা লাভ করেছে বা লাভবান হয়েছে জামাত। কারণ আপনার হয়তো মনে আছে যে আন্দোলন চলাকালীন সময়ে 3রা আগস্ট শেখ হাসিনা সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। গণ অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে এখন ওই দলটি নিষিদ্ধই থাকতো। এর আগে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। এই যে এটিএম আজহার সাহেব আজকে বলছেন যে জামাত মুক্তিযুদ্ধের আসল সপক্ষের শক্তি, এই এটিএম আজহার সাহেবের হয়তো এতদিন ফাঁসির কাস্টে ঝুলে থাকার কথা ছিল যদি গণ অভ্যুত্থান সফল না হতো। কিন্তু তারা এই সব কিছু ভুলে গিয়ে নানা ভাষায় স্বাধীনতার বিরুদ্ধে তর্জন গর্জন করছেন। তারা 2024-এর গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতার বলে চাপিয়ে দিয়ে 1971 সনে তাদের যে অপকর্ম, তাদের যে মানবতা বিরোধী অপরাধ সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। এটাই তাদের আসল উদ্দেশ্য। তবে মনে রাখবেন, এদেশের মানুষ কখনোই 1971 সালে তাদের যে ভূমিকা, জামাতে ইসলামের যে ভূমিকা, তা কখনোই ভুলে যাবে না। যথাসময়ে তারা নিশ্চয়ই এর জবাব দেবে। তারা দয়াবশত এখন একটি নিবন্ধিত বা স্বীকৃত রাজনৈতিক দল, তাই তারা স্বাভাবিক রাজনীতি করার অধিকার রাখে, তারা করতেই পারে। তবে জনগণ যদি তাদের রাজনীতি পছন্দ করে তবে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদেরকে ভোট দেবে। আসন্ন নির্বাচনে তারা যদি পর্যাপ্ত সংখ্যক আসনে জয়লাভ করতে পারে তাহলে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের দোষের কিছু নাই। তবে ধর্মের নামে মানুষকে প্রতারিত করে যদি তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তবে সে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। 1971 সনে তাদের মানবতা বিরোধী যে অপরাধ বা যে ভূমিকা, তার জন্য যে কোনো সময় বিচারের আওয়াজ উঠতেই পারে। অতএব সাধু সাবধান। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আলোচনা ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।